হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমাদের ফাউন্ডেশন ব্যাচের 5 নম্বর ক্লাস, ঠিক আছে, যেখানে আমাদের ইতিহাসের বেশ 4টে ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেই 4টে ক্লাস দেখোনি, অবশ্যই প্লেলিস্ট যে যাও এবং প্লেলিস্ট থেকে আগে 4টি ক্লাস দেখে নাও, ঠিক আছে। তো এই যে ক্লাসগুলো তোমাদের আপকামিং যা এক্সাম আসছে, প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের কিন্তু বেনিফিট হতে চলেছে। অর্থাৎ তোমাদের সামনে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, পঞ্চায়েত, যাই কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, তোমাদের কিন্তু খুব ফলপ্রসূ হতে চলেছে এবং প্রত্যেকটা টপিক একদম ইম্পর্টেন্ট সহকারে তোমাদের কিন্তু করানো হচ্ছে। তাই বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু জানাবে। আজকে আমরা মগধ রাজ্য, মৌর্য রাজবংশ এবং মৌর্য পরবর্তী যুগ, এই 3টে টপিককে কভার করব। এই 3টে টপিক তোমাদের কিন্তু আজকে কভার হয়ে যাবে। তো যদি তোমরা খাতা পেন নিয়ে না বসে থাকো, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটা লাইন তোমাদের কাছে কিন্তু ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাই কিন্তু একটাও কিন্তু এখানে তোমাদের মানে মন ভোলানোর জন্য বা তোমাদের কোনো আনইম্পর্টেন্ট জিনিস কিন্তু আলোচনা করা হবে না। তাই এই যে পুরো তোমাদের বলা হচ্ছে, তাই এই যে পুরো তোমাদের কিন্তু মগধ রাজ্য, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাবে না তোমরা পরীক্ষার জন্য। তাই বলবো ক্লাসগুলো অবশ্যই দেখো এবং তোমাদের দেখো প্লেলিস্টে জিওগ্রাফিরও ক্লাস হচ্ছে, জিওগ্রাফিও কিন্তু তোমরা এখান থেকেই কমপ্লিট করতে পারবে। এটা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু শুরু করব কি ইকোনমি এবং কিন্তু তোমাদের পলিটি। তাই বলবো এই ক্লাসগুলো তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করো এবং দেখতে থাকো, ঠিক আছে। দেখো, তো মগধ রাজ্যের যদি আমি প্রথমেই বলি, একটু বলে দিই যে প্রথমে যে রাজবংশের কথা আমরা পড়ব সেটা হচ্ছে কি হর্যাঙ্গ বংশ, ঠিক আছে। হর্যাঙ্গ বংশের পরে কি হয়, হর্যাঙ্গ বংশের পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে শিশুনাগ বংশ। তারপরে কি, তারপরে আমরা জানবো কালাশোক, তারপরে জানবো কি নন্দ বংশের কথা, তারপরে জানবো কি নন্দ বংশের কথা। এইগুলো তোমাদের কিন্তু পরপর পড়তে হবে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে নোট আকারে তোমাদের করা রয়েছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। দেখো হর্যাঙ্গ বংশ, তাহলে এই যে হর্যাঙ্গ বংশ, এই হর্যাঙ্গ বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? এই হর্যাঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার। এই হর্যাঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? বিম্বিসার। তিনি ছিলেন মগধের সিংহাসন আরোহণ করেছিলেন 544 খ্রিস্টপূর্বে। তাকে শ্রেণিক নামেও পরিচিত। তিনি শ্রেণিক নামেও পরিচিত। তো বিম্বিসার ব্রহ্মদত্তকে পরাজিত করে অঙ্গরাজ্যে মগধে যুক্ত করেছিলেন। অঙ্গরাজ্যকে কি করেছিলেন? অঙ্গরাজ্যকে তিনি মগধে যুক্ত করেছিলেন। ওকে, দেখো বিম্বিসার রাজগৃহকে রাজধানী হিসেবে স্থাপন করেছিলেন। বিম্বিসার রাজগৃহকে রাজধানী হিসেবে স্থাপন করেছিলেন। বিম্বিসার তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। বিম্বিসার তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন কি? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। বিম্বিসার প্রায় 52 বছর মগধ শাসন করে। কত বছর? 52 বছর মগধ শাসন করেছিলেন, 52 বছর। অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে হত্যা করে মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। কত? মগধের সিংহাসন আরোহণ করেছিলেন 492 খ্রিস্টপূর্বে। 492 খ্রিস্টপূর্বে। নেক্সট দেখো, অজাতশত্রু ছিলেন কুনিক নামেও পরিচিত। তাহলে অজাতশত্রু কুনিক নামেও কিন্তু পরিচিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কি? তার স্ত্রীর নাম ছিল বজিরা এবং যিনি কসলা রাজ্যের রাজা প্রসেনজিতের কন্যা ছিলেন। যিনি কসলা রাজ্যের রাজা প্রসেনজিতের কন্যা ছিলেন। প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো অজাতশত্রু শুরুতেই জৈন ধর্মের অনুসারী ছিলেন। অজাতশত্রু 32 বছর বয়সে মগধ শাসন করেন। 32 বছর বয়সে মগধ শাসন করেছিলেন এবং অজাতশত্রুর মন্ত্রীর নাম ছিল কি? বলাৎকার। এবং তার সাহায্যে তিনি অজাতশত্রু বৈশালী দখল করেছিলেন। ঠিক আছে, বলাৎসারের সাহায্যে তিনি
কী করেছিলেন? বৈশালী দখল করেছিলেন, বৈশালী দখল করেছিলেন। অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে, অর্থাৎ অজাতশত্রুর বাবা ছিলেন বিম্বিসার, তার বাবা বিম্বিসারকে হত্যা করে তিনি উদয়নী মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। উদয়নী পাটলিপুত্রে পাটলিপুত্র স্থাপন করেছিলেন। তিনি জৈন ধর্মের কি ছিলেন? তিনি জৈন ধর্মের একজন অনুসারী ছিলেন, তিনি জৈন ধর্মের অনুসারী ছিলেন। ওকে, তিনি জৈন ধর্মের অনুসারী ছিলেন একজন। হর্যাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদাস। হর্যাঙ্গ বংশের শেষ রাজা ছিলেন নাগদাস বা নাগদ কষা, এরকম রয়েছে, বাট এটা নাগদাসও তোমাদের কিন্তু আসে। তিনি যিনি উদয়নীর পুত্র ছিলেন, যিনি উদয়নীর কে ছিলেন? পুত্র ছিলেন। নেক্সট দেখো তোমাদের আরও শিশুনাগ বংশ সম্পর্কে, এর পরে যে বংশটা রয়েছে শিশুনাগ বংশ, সেটা নিয়ে আমরা দেখব। অর্থাৎ আমাদের হর্যাঙ্গ বংশ বা হরিয়াংশ বংশ নামে যে কয়েকটা পয়েন্ট রয়েছে আমি বলে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তার বাইরে কিন্তু হর্যাঙ্গ বংশ থেকে কোনোরূপ কোনো প্রশ্ন হবে না। নেক্সট দেখো, নন্দবংশের পতনের পর মগধের যে রাজবংশের প্রতিষ্ঠা হয় সেটি হচ্ছে শিশুনাগ রাজবংশ। তাহলে নন্দবংশের পতনের পর মগধে যে রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল সেটি কি? শিশুনাগ বংশ। তারপরে দেখো, নন্দকোষাকে তার মন্ত্রী শিশুনাগ উৎখাত করেছিল। নন্দকোষাকে তার মন্ত্রী শিশুনাগই উৎখাত করেছিল। শিশুনাগ মগধ সিংহাসন আরোহণ করেন। এভাবে কি করেন? এভাবে নন্দবংশের অবসান ঘটিয়ে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হয়েছিল 512 খ্রিস্টপূর্বে। 512 শিশুনাগ, এটা একটু ভুল রয়েছে, এটা তোমাদের ভুল রয়েছে, ঠিক আছে? এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 412 খ্রিস্টপূর্বে। নেক্সট দেখো, শিশুনাগ তার রাজধানী পাটলিপুত্র থেকে স্থানান্তর করে বৈশালীতে স্থানান্তর করেছিলেন। তাহলে শিশুনাগ তার রাজধানী পাটলিপুত্র থেকে স্থানান্তরিত করে বৈশালীতে তিনি স্থানান্তর করেছিলেন। তিনি বৈশালীতে তার রাজধানী স্থাপন করেন। এটি ছিল একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ, যার মাধ্যমে তিনি লৌছবি ও অন্যান্য গণরাজ্যের সঙ্গে সম্পর্কে সুদৃঢ় করতে পেরেছিলেন বা সুদৃঢ় করতে চেয়েছিলেন। ওকে, নেক্সট তোমাদের দেখো একটু যদি আমি বলি যে সংক্ষেপে যদি একটু বলার চেষ্টা করি, না, নন্দবংশের পতনের পরে শিশুনাগ মগধের নতুন রাজবংশের সূচনা হয়েছিল। শিশুনাগ বৈশালীতে রাজধানী স্থাপন করেন, যেটি রাজনৈতিক একটা কৌশল ছিল। নেক্সট দেখো, নন্দবংশ সম্পর্কে আমরা জানব। এই নন্দবংশের প্রতিষ্ঠাতা যদি আমি বলি তাহলে হয়ে যাবে মহাপদ্মনন্দ। এই নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? এই নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ, ঠিক আছে? তো এই নন্দবংশে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনার নাম হচ্ছে কি? না, মহাপদ্মনন্দ। নন্দবংশের যদি আমি শেষ রাজার বলি তাহলে কিন্তু তার নাম হবে ধননন্দ। নন্দবংশের শেষ রাজা কি হবে? ধননন্দ। তাহলে এরপরে দেখো, নন্দবংশ তার ধনী রাজা এবং বিশাল সেনাবাহিনীর জন্য তিনি পরিচিত ছিলেন। তার ধনী রাজা এবং বিশাল সেনাবাহিনীর জন্য তিনি পরিচিত ছিলেন। ধননন্দ আলেকজান্ডারের সমকালীন ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য তাকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে এবং মগধের মৌর্য রাজবংশ প্রতিষ্ঠিত করে। তাহলে চন্দ্রগুপ্ত বা মৌর্য তাকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে এবং মগধের মৌর্য রাজবংশ কি করে? মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করে। ওকে, নেক্সট দেখো তোমাদের আলেকজান্ডার গ্রিক আক্রমণকারী আলেকজান্ডার, যেটা দেখো তোমাদের কি রয়েছে। এই আলেকজান্ডার থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হয়, তাই আলেকজান্ডারকে আলাদাভাবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যেগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আলেকজান্ডার দেখো, আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কি? তার পিতার নাম ছিল ফিলিপ, ঠিক আছে? দ্বিতীয় ফিলিপ। তিনি ম্যাসিডনের রাজা ছিলেন। তিনি কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডনের রাজা ছিলেন। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন কে? প্লেটো। এবং প্লেটোর শিক্ষক ছিলেন কে? সক্রেটিস।
প্লেটো যে ছিলেন, প্লেটোর শিক্ষক কে ছিলেন? সক্রেটিস। ওকে। নেক্সট দেখো, আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বে ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডারের যুদ্ধ পাঞ্জাবের রাজা পুরুর সাথে হয়েছিল। পাঞ্জাবের রাজা পুরুষের সঙ্গে, মানে পৌরস যাকে বলে, ঠিক আছে, তার সাথে ছিল। এই যুদ্ধটি ঝেলাম নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল। ইতিহাসে এই যুদ্ধ যদি আমি বলি তাহলে কিন্তু কি না, হায়দার পিস, ঠিক আছে, যেটা আমরা ঝেলাম যুদ্ধ নামেও পরিচিত। তো ভারতে 19 মাস থাকার পরে আলেকজান্ডারের সেনা বিয়াস নদী পার হতে অস্বীকার করেছিল। তাহলে ভারতের 19 মাস থাকার পরে আলেকজান্ডারের সেনা বিয়াস নদী পার হতে অস্বীকার করেছিল। আলেকজান্ডারের শেষ বিজয়ী ছিল কে? শেষ বিজয়ী ছিল পাটলা, ঠিক আছে। নেক্সট দেখো, আলেকজান্ডারের যে প্রিয় ঘোড়া, সেই প্রিয় ঘোড়ার নাম কি ছিল? বোকেফালা, ঠিক আছে, বোকেফালা ছিল সেই প্রিয় ঘোড়াটির নাম। এরপরে দেখো, আলেকজান্ডার 325 খ্রিস্টপূর্ব ভারতে ফিরে যায়। তিনি ভারতীয় দার্শনিক কালানসকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্ব ব্যাবিলনে মৃত্যুবরণ করেন এবং তার বয়স ছিল কত? তার বয়স ছিল 33। তার বয়স কত ছিল? 33 বছর। ওকে। নেক্সট দেখো তোমাদের মৌর্য রাজবংশ, ঠিক আছে। এই মৌর্য রাজবংশে আমরা বিন্দুসার, অশোক এদের কথা কিন্তু জানবো। এই যে মৌর্য রাজবংশ, এই মৌর্য রাজবংশের যদি বলি প্রতিষ্ঠা কে করেছিলেন, তাহলে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। মৌর্যর শাসনকাল প্রায় 137 বছর ছিল। মৌর্যের যে শাসনকাল ছিল 137 বছর। চন্দ্রগুপ্ত মৌর্যকে সেন্ডোকাট্রাস নামে পরিচিত, ঠিক আছে, সেন্ডোকাট্রাস নামে কিন্তু পরিচিত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কে? চাণক্য। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য কি না ধননন্দকে পরাজিত করেছিলেন। নেক্সট দেখো, চাণক্য একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম ছিল কি? অর্থশাস্ত্র, যা মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক এবং সামরিক গঠন সম্পর্কে আলোচনা করে। নেক্সট দেখো, ম্যাকিয়াভেলির বিখ্যাত বই দ্য প্রিন্সকে চাণক্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনা করেছিল। নেক্সট দেখো, মালওয়া, গুজরাট, মহারাষ্ট্র প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য দখল করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্ব মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কে না জৈন ধর্মের একজন অনুসারী। তার ধর্মীয় গুরু কে ছিলেন? তার ধর্মীয় গুরু ছিলেন ভদ্রবাহু। এখানে ভুল লেখা আছে, এটা তোমাদের এটা কি হবে? ভদ্রবাহু, ঠিক আছে, ভদ্রবাহু ছিলেন। নেক্সট দেখো, সেলিউকাস নিকটের তার কন্যা ছিলেন কে? কর্নেলিয়া কে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তিনি বিবাহ করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য 500 হাতি সেলিকিউলাস নিকেটরকে উপহার দেন। সেলিকিউলাস নিকেটরকে উপহার তিনি দিয়েছিলেন। ওকে। নেক্সট দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে তো আমরা জানলাম, যার প্রতিষ্ঠাতাকে না চন্দ্রগুপ্ত মৌর্য, শাসনকাল প্রায় 337, এবং আরও আমাদেরকে মৌর্য বংশ সম্পর্কে জানতে হবে। দেখো, মেগাস্তেনিস। তো এই মেগাস্তেনিস যিনি সেলিউকাসের নিকটে দূত ছিলেন, বা নিকটের দূত ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে উপস্থিত ছিলেন। মেগাস্তেনিস একটি গ্রন্থ রচনা করেছিলেন যেটার নাম কি ছিল? যেটার নাম ছিল ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে তথ্য পাওয়া যায় রুদ্রদমনে, ঠিক আছে, রুদ্রদমনে প্রথম জুনাগড় শিলালিপি থেকে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের তথ্য পাওয়া যায় কোথা থেকে? না রুদ্রদমনের প্রথম জুনাগড় শিলালিপি থেকে, যা কি না যা রাগী লিপি নামে কিন্তু পরিচিত। ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। নেক্সট দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলিউকাস নিকটের মধ্যে যুদ্ধের বর্ণনা অ্যাপিয়ানাসের
বইয়ে লেখা আছে, অ্যাপিয়ানাসের বইয়ে কিন্তু আমরা এই তথ্য পাই। চন্দ্রগুপ্ত মৌর্য 298, কত হবে এটা, 298 খ্রিস্টপূর্বে শরীরের মাধ্যমে তিনি কি করেন, ধীরে ধীরে অনাহারে তিনি মারা যান। ঠিক আছে, এটি কি না কায়াস্টেলিকা বা সল্লেখানা নামে কিন্তু পরিচিত। এই ঘটনা শ্রবণ বেলাগোলা কর্ণাটকে ঘটেছিল। এই ঘটনা শ্রবণ বেলাগোলা কর্ণাটকে কিন্তু ঘটেছিল। নেক্সট দেখো আমরা বিন্দুসার সম্পর্কে জানবো। বিন্দুসারও আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা অশোক সম্পর্কে জানবো, তারপরে কিন্তু আমরা মৌর্য পরবর্তী যুগ নিয়েও কথা বলবো। বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি ছিলেন বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি ছিলেন কে, বিন্দুসার। তিনি 228 খ্রিস্টপূর্ব বা 228 খ্রিস্টপূর্বে মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। তাকে অমিত্রাঘাত বলা হতো, যা মানে হচ্ছে গিয়ে শত্রুদের ধ্বংসকারী। বিন্দুসার আজীবন ধর্মের অনুসারী ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো গ্রিক দূত ডাইমাচাস সিরিয়ান রাজা অ্যান্টিকোটাস প্রথমা দ্বারা বিন্দুসারের আদালতে প্রেরিত হন। তারপরে বৌদ্ধ পণ্ডিত তারানাথ বিন্দুসারকে 16টি রাজ্য বিজয়ী হিসেবে বর্ণনা করেছিলেন। 16টি রাজ্য বিজয়ী হিসেবে বর্ণনা করেছিলেন। জৈন গ্রন্থে বিন্দুসারকে সিংহাসন বলা হয়েছে। এরপরে দেখো ট্যাক্সিলা অঞ্চলে দুটি বিদ্রোহ দমন করতে প্রথমে সুসীমা এবং দ্বিতীয়বার অশোককে পাঠানো হয়েছিল। এসব বিদ্রোহের কারণ ছিল শাসকদের দুর্ব্যবহার। ঠিক আছে, এসব বিদ্রোহের যে কারণ যদি আমি বলি সেটা হয়ে যাবে কি, শাসকদের দুর্ব্যবহার। নেক্সট দেখো অশোক। বিন্দুসারের পরে অশোক ছিলেন কে, অশোক ছিলেন হচ্ছে অভয়ন্তী এর শাসক। মানে বিন্দুসারের পরে অশোক মহান 259 খ্রিস্টপূর্বে মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। অশোক কাশ্মীরের শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট অশোকের নাম মাস্কি। অশোকের যে নাম, সেই অশোকের নাম মাস্কি এবং গর্জরা শিলালিপিতে পাওয়া যায়। গর্জরা শিলালিপিতে কিন্তু পাওয়া যায়। পুরাণে অশোককে আমরা কি, অশোক বর্মন বলা হয়েছে। অশোককে আমরা দেবনাম প্রিয়া এবং পিয়াদাসী নামে পরিচিত। দেবনাম প্রিয়া বা পিয়াদাসী নামে পরিচিত। অশোক 261 খ্রিস্টপূর্ব সালে তার রাজত্বের অষ্টমতম কলিঙ্গ আক্রমণ করেন এবং যদি আমি বলি কলিঙ্গের রাজধানী কি ছিল, কলিঙ্গের রাজধানী ছিল কি তোষালি দখল করেছিলেন। ওকে, নেক্সট দেখো কলিঙ্গার যুদ্ধের ভয়াবহ হত্যাযজ্ঞ দেখে অশোক গভীরভাবে দুঃখিত হন এবং আর কখনো যুদ্ধ না করার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে অশোক বৌদ্ধ ধর্মে গ্রহণ করেন বা অশোক কী করেন, বৌদ্ধ ধর্ম তিনি কিন্তু গ্রহণ করতে শুরু করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো যে অশোকের যদি আমি বলি প্রধানমন্ত্রী হিসেবে কে ছিলেন, রাধাগুপ্ত, এবং ধর্মগুরু ছিলেন কে, উপগুপ্ত। ধর্মগুরুকে ছিলেন উপগুপ্ত। এইখানে আমরা জানবো যে কি না, অশোকের প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত এবং ধর্মগুরু ছিলেন উপগুপ্ত। রাধাগুপ্তের সাহায্যে অশোক মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। অশোকের মায়ের নাম কী ছিল, অশোকের মায়ের নাম ছিল শুভ্রদন্তী। তিনি চম্পা নামক একটি ব্রাহ্মণ পরিবার থেকে আসতেন। অশোক ভারতের ইতিহাসে প্রথম শিলালিপি ব্যবহারের সূচনা করেছিলেন। অশোকের 14টি শিলালিপি রয়েছে। অশোকের প্রধান 14টি শিলালিপি কিন্তু রয়েছে। অশোকের প্রথম শিলালিপিতে পশু হত্যা নিষিদ্ধ করার ঘোষণা পাওয়া যায়। অশোক তার শিলালিপিতে ব্রাহ্মী, খরেষ্টি, গ্রিক, তারপরে আরাইমিক এইসব লিপি কিন্তু আমরা ব্যবহার দেখতে পাই। নেক্সট দেখো তোমাদের অশোক সম্পর্কে আরও জানতে হবে যে অশোকের পুত্র কে ছিলেন। অশোকের পুত্র ছিলেন কে না, মহেন্দ্র। এই যে মহেন্দ্র কন্যা সংখ্যামিত্রাকে শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। অশোকের শিলালিপির
প্রথম আবিষ্কৃত হয়েছিল ফেঞ্চালার দ্বারা, যেটা কিন্তু 1750 সালে। অশোকের শিলালিপি প্রথম পড়েন জেমস প্রিন্সেস 1837 সালে। নেক্সট দেখো, বলেছে যে ডায়োনিসিয়াস নামে একজন দূত অশোকের আদালতে এসেছিলেন, যিনি মিশরের রাজা ফিলাডেকাস দ্বারা প্রেরিত হয়েছিলেন। কালিঙ্গা যুদ্ধের বর্ণনা অশোকের 13তম শিলালিপিতে পাওয়া যায়। অশোকের সময়কালে মুর্শিদাবাদের মধ্যে সাম্রাজ্যে 5টি প্রদেশ ছিল। কয়টি ছিল? 5টি প্রদেশ ছিল। অশোকের তৈরি সাঁচি স্তূপ, এটা ছিল সাঁচি স্তূপ এবং সারনাথের স্তম্ভ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা নিদর্শন। মুর্শিদাবাদের শেষ রাজা যদি আমি বলি, মুর্শিদাবাদের শেষ রাজা বৃহদত্ত ছিল। মুর্শিদাবাদের শেষ রাজা কে ছিল? বৃহদত্ত। বৃহদত্ত তার জেনারেল পুষ্পমিত্র শুঙ্গ দ্বারা হত্যা করা হয়। এইভাবে শুঙ্গ রাজবংশ কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল। নেক্সট দেখো, তোমাদের মৌর্য পরবর্তী যুগ নিয়ে আমরা জানবো, যে মৌর্য পরবর্তী যুগ। এখানে আমরা শুঙ্গ রাজবংশ প্রথম আমাদের রয়েছে, সেটা হচ্ছে শুঙ্গ রাজবংশ। তো এই শুঙ্গ রাজবংশের পুষ্পমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ রাজবংশের একজন প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তিনি মৌর্য রাজা বৃহদত্তের সেনাপতিও ছিলেন। তো পুষ্পমিত্র শুঙ্গ ব্রাহ্মণ বংশজাত ছিলেন, একজন ব্রাহ্মণ বংশজাত ছিলেন। তিনি এই যুগে মানুস্মৃতি নামক প্রাচীন ভারতীয় আইন গ্রন্থের বর্তমান রূপই রচিত হয়েছে। পুষ্পমিত্র শুঙ্গ 2টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তার রাজকীয় পুরোহিত পট্টাঞ্জলির মাধ্যমে কলিঙ্গার রাজা খারবেল পুষ্পমিত্র শুঙ্গকে পরাজিত করেছিলেন। কলিঙ্গর রাজা খারবেল জৈন ধর্ম অনুসরণ করতেন। তারপরে দেখো, তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এই যে তোমাদের রাজবংশ, ঠিক আছে, এই যে রাজবংশ যেটা কি না, পুষ্পমিত্র শুঙ্গ 2টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তার রাজকীয় পুরোহিত ছিল কি? পট্টাঞ্জলির মাধ্যমে। এরপরে দেখো, কলিঙ্গ রাজা খারবেল পুষ্পমিত্র শুঙ্গকে পরাজিত করেছিলেন। কলিঙ্গ রাজা খারবেল জৈন ধর্ম অনুসরণ করতেন এবং শুঙ্গ রাজবংশের শেষ রাজা যদি আমি বলি, সেটা হয়ে যাবে কে না, দেবভূতি হয়ে যাবে কলিঙ্গ বা শুঙ্গ রাজবংশের শেষ রাজা। নেক্সট দেখো, কাম্য রাজবংশ কি না, দেবভূতির হত্যাকারী বাসুদেব এবং তার মাধ্যমে কাম্য রাজবংশ প্রতিষ্ঠা লাভ করেছিল। কাম্য রাজবংশের শেষ রাজা কে ছিলেন? কাম্য রাজবংশের শেষ রাজা যদি আমি বলি, সেটা হচ্ছে কি না, সুশর্মনকে শিমুকা হত্যা করেছিলেন এবং সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন। নেক্সট দেখো, সুশর্মা, যেটা হচ্ছে শিমুকা, সাতবাহন রাজবংশ, শেষ রাজা সুশর্মা। এরপরে দেখো দেবভূমি, যেটা হচ্ছে বসুদেব বা কাম্য রাজবংশ। এভাবে তোমাদের মনে রাখতেও পারো, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের সাতবাহন রাজবংশ, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো আমরা কিন্তু প্রধান স্থানীয় শাসকদের কথা জানলাম, অর্থাৎ এটা জানলে হয়ে যাবে। তারপরে আমরা প্রধান বিদেশি শাসকদের কথাও কিন্তু জেনে নেব, ঠিক আছে। দেখো, সাতবাহন যে রাজবংশ, তার রাজধানী কি ছিল? পৈঠান, ঠিক আছে। মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে এটি অবস্থিত ছিল। সাতবাহন রাজবংশের প্রশাসনিক বিভাগের ছিলেন আহারা রাজ্য, বা যা জেলা হিসেবে পরিচিত ছিল। সাতবাহন রাজবংশের ভাষা ছিল প্রাকৃত এবং লিপি ছিল কি? ব্রাহ্মী। সাতবাহনদের সমাজ ব্যবস্থা ছিল কি? মাতৃতান্ত্রিক। সাতবাহন রাজারা ব্রাহ্মণদের জমি দান করার প্রচলন শুরু করেছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন রাজবংশের সবচেয়ে শক্তিশালী এবং একজন মহান রাজা। গৌতমীপুত্র সাতকর্ণী রাজারাজ বা মহারাজ উপাধি ধারণ করেছিলেন।
রাজরাজ বা মহারাজ উপাধি ধারণ করেছিলেন। এখানে যে কয়েকটা পয়েন্ট বললাম, পয়েন্টগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য উপযোগী। নেক্সট দেখো, মৌর্য পরবর্তী যুগে আমরা প্রধান বিদেশি শাসকদের কথা কিন্তু জানবো। এই যে আমরা দেখি যে ভারতের আক্রমণকারী প্রধান, যদি আমি প্রধান বিদেশি আক্রমণকারীর যদি তালিকা দেখি, তাহলে কিন্তু সেখানে আমরা 4 জনের কথা খুব ভালো জানতে পারি। সেটা হচ্ছে ইন্দো গ্রিক, শাকা এবং কি পাহলবা এবং কুষাণ। পাহলবা এবং কুষাণ, ঠিক আছে। যেটা দেখো ইন্দো গ্রিকে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতের প্রথম প্রবেশ করার কৃতিত্ব ড্রিমোক্রিয়াস আইয়ের। তিনি সাকলা শহরকে তার রাজধানী করেছিলেন। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে পরিচিত রাজা ছিলেন মেনান্ডার, ঠিক আছে। মেনান্ডারের রাজধানী কি ছিল? মেনান্ডারের রাজধানী ছিল সাকলা, যেটা বর্তমানে কি সিয়ালকোটা। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল। মানান্ডার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নাগার্জুনের কাছ থেকে। মানান্ডার প্রশ্ন এবং নাগসেনার উত্তর সম্বলিত একটা বৌদ্ধ গ্রন্থের নাম হচ্ছে গিয়ে কি মিলিন্দ গ্রন্থ। ওকে, নেক্সট দেখো, আমাদের যেটা জানতে হবে যে ইন্দো গ্রিকরা ভারতে প্রথম সোনার মুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে সোনার মুদ্রা প্রথম প্রচলন করেছিলেন ইন্দো গ্রিকরা। এরপরে দেখো, হেলেনিস্টিক শিল্প ইন্দো গ্রিকরা কিন্তু প্রাচীন সময়ে চর্চা করেছিলেন। ইন্দো গ্রিকরা ভারতীয় মঞ্চে ইউভানিকা ব্যবহারের প্রবর্তন করেছিলেন, বা পর্দা ব্যবহারের প্রবর্তন কিন্তু করেছিলেন। নেক্সট দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে শাকা। এই শাকা থেকে আমরা একটা জিনিস যেটা জানবো, সেটা কিন্তু তোমাদের এর আগেও তোমরা জেনেছো, যেটা এই শাখা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সিজিএলে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। শাকারা গ্রিকদের পরে ভারতে প্রবেশ করেছিলেন। শাকারা 5টি শাখা ছিল, ঠিক আছে। শাকা জাতি মূলত মধ্য এশিয়ার অধিবাসী ছিল। তারা বোলান পাসের মাধ্যমে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। প্রথম শাকা রাজা ছিল মোঘা, যিনি কি তক্ষশিলার একজন বিশিষ্ট শাসক ছিলেন। শাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? রুদ্রদমন প্রথম, যিনি গুজরাট অঞ্চলের একটি বিশাল অংশ শাসন করেছিলেন। রুদ্রদমন মানে প্রথম রুদ্রদমন যদি আমি বলি, সুদর্শন হ্রদ অর্থাৎ গুজরাট সংস্কার করেছিলেন, যা মৌর্য শাসকরা তৈরি করেছিলেন। প্রথম রুদ্রদমনের সংস্কৃত ভাষার এক বড় ভক্তও ছিলেন। তিনি প্রথমবারের মতো জুনাগড় শিলালিপি সংস্কৃত ভাষায় তিনি প্রকাশ করেছিলেন। রুদ্রদমনের প্রথমের যদি আমি বলি, গিরনার শিলালিপি ছিল ভারতের প্রাচীনতম শাসক শিলালিপি, যা পুরোপুরি সংস্কৃত ভাষায় কিন্তু লেখা ছিল, যেটা ছিল কিন্তু পুরোপুরি সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট দেখো, পাহলবা বা পার্থিয়ান যে বংশ, সেটা নিয়ে 3টে কথা আমরা জেনে নেব, দেন আমরা কিন্তু কুষাণ বংশ নিয়ে কথা বলছি। ওকে, তো যে পার্থিয়ান জনগণের মূল নিবাস ছিল কোথায়? ইরানে। তো শাকা শাসনের পরে পার্থিয়ানরা ভারতের তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছিলেন, এবং ভারতবর্ষের পার্থিয়ান রাজ্যের প্রতিষ্ঠাতা আমি যদি বলি, সেটা হচ্ছে কি মিথান্দ্রাতিস ওয়ান, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের এই 3টে পয়েন্টই মনে রাখতে হবে। নেক্সট আমরা জানবো কুষাণ রাজবংশ নিয়ে, এবং এই কুষাণ রাজবংশ জানলেই কিন্তু আজকের ক্লাসটি আমাদের কিন্তু শেষ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা গুপ্ত রাজবংশ এবং পরবর্তী গুপ্ত রাজবংশ এবং তুর্কি আক্রমণের আগে ভারতীয় যে রাজবংশ ছিল, অর্থাৎ রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ, চোল বংশ, এগুলো জানার পরই আমরা কিন্তু মধ্যযুগীয় ভারতের ইতিহাসে প্রবেশ করব। ওকে, অনেক কম ক্লাসের মধ্যেই কিন্তু আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস কমপ্লিট করছি। অর্থাৎ কম ক্লাস মানে এই নয় যে তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার জন্য উপযোগী। তাই কিন্তু তোমাদেরকে
ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে এখান থেকেই তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, দেখো কুষাণ রাজবংশ আমি যদি বলি তাহলে কি বলবো, তাহলে বলবো যে পার্থিয়ান যে রয়েছে, পার্থিয়ানদের পরে কুষাণরা ভারতে প্রবেশ করেছিলেন, যাদের আরেকটি নামেও আমরা পরিচিত বলে থাকি, যেটা কি না ইউএজি এবং টোখারি। ইউএজি গোষ্ঠীর 5টি শাখায় বিভক্ত ছিল, যার মধ্যে একটি শাখা ছিল কি কুষাণ। ঠিক আছে, কুষাণ রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল কজুল কদফিসিস দ্বারা, যেটা হচ্ছে 15 খ্রিস্টাব্দে। কজুল কদফিসিস দ্বারা, যেটা হচ্ছে কত 15 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো আরও আমরা কুষাণ রাজবংশ নিয়ে কথা বলবো, এবং দেখো তোমাদের কুষাণ রাজবংশ নিয়ে যে বলেছে যে এই রাজবংশের যদি আমি বলি মহান রাজা, তাহলে হবে কে, মহান রাজা হবে কনিষ্ক, যার রাজধানী ছিল পুরুষপুর, যেটা বর্তমানে পেশোয়ার নামে কিন্তু পরিচিত। তো কুষাণদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, মথুরাতে ছিল। কনিষ্ক তার রাজত্বে 78 খ্রিস্টাব্দে শতাব্দ নামে একটি সাল গণনা শুরু করেন, এবং যা বর্তমানে ভারত সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছিল। কনিষ্ক মহায়ান বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কুষাণ রাজারা প্রচুর পরিমাণে সোনালী মুদ্রা প্রচলন করেছিলেন। কাশ্মীর জয় করার পরে কনিষ্ক সেখানে কনিষ্কপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন, যিনি মহারাজা দেবপুত্র কনিষ্ক উপাধি গ্রহণ করেছিলেন। কনিষ্ক কুষাণ রাজবংশের প্রধান শাসক, এবং তাকে দ্বিতীয় অশোক নামেও কিন্তু অভিহিত করা হয়। চারক কনিষ্কের দরবারে বাস করতেন, তিনি চারক সংহিতা রচনা করেছিলেন। ওকে, নেক্সট দেখো তোমাদের কুষাণ রাজবংশ বলেছে কি না অশ্ব ঘোষ কনিষ্কের কি আদালতের কবি ছিলেন। তিনি বুদ্ধচরিতম নামক একটি বই রচনা করেছিলেন কনিষ্কের আদালতে। নাগার্জুন, বসুমিত্র এবং কি না পার্শ্বব নামক পণ্ডিতরা উপস্থিত ছিলেন। নাগার্জুন কি না মাধ্যমিক সূত্র নামক একটা বই রচনা করেছিলেন, এবং তাকে ভারতের কি আইনস্টাইন উপাধি দেওয়া হয়েছিল। কুষাণ রাজবংশের রাজা কে ছিলেন, বাসুদেব। ঠিক আছে, কনিষ্কের শাসনামলে গান্ধারা শৈলী এবং মথুরা শৈলী সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল। পাকা কাপড়, অর্থাৎ যদি আমি দেখি এখানে একটাই কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে পাকা কাপড় তৈরির প্রযুক্তির, অর্থাৎ পাকা কাপড় নয় এখানে, হ্যাঁ পাকা কাপড় তৈরির প্রযুক্তি প্রথম কোথায় কি না চীনে আবিষ্কৃত হয়েছিল। এবং যদি আমি বলি সিল্ক রুট এর উপরে নিয়ন্ত্রণকারী সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিল, কুষাণরা, এবং কুষাণদেরই প্রচুর আয় এনে দিয়েছিল। ঠিক আছে, কুষাণদের প্রচুর আয় এনে দিয়েছিল। এখানেই আমাদের কুষাণ রাজবংশ শেষ হচ্ছে। এরপরেই আমাদের গুপ্ত রাজবংশ, যেটা তোমরা প্রত্যেকেই জানো যে 3য় শতাব্দীর শেষ দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফ্রিতে তোমাদের কিন্তু এত ভালো কন্টেন্ট কোনো ক্রিয়েটর দেবে না, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা সাথে থাকো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।